দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আমাদের এই সাপ্তাহিক আয়োজনে তাদের সাথে কথা বলি যারা বিগত দিনে গুমের শিকার হয়েছেন এবং গুম ঘরের ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে তারা ফেরত এসেছেন। আমরা কথা বলি সেই সব মানুষদের সাথে যারা এখনও গুমের শিকার, তাদের পরিবারের সদস্যদের সাথে। আমরা কথা বলি আরও এমন ব্যক্তিত্বদের সাথে যারা এই গুম এবং মানবতা বিরোধী অপরাধ নিয়ে কাজ করে, তাদের সাথে। আজকে আমাদের এখানে আলোচনার জন্য এমন দুজন মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যাদের একজন শফিকুল ইসলাম। শফিক, যাকে দীর্ঘ ৪২ দিন গুম করে রাখা হয়েছিল। শফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। আমরা আরেকজনকেও আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানিয়েছি, যিনি তার স্বামী তরিকুল ইসলাম তারা মিয়ার খোঁজে দীর্ঘ ১৩ বছর পথ চেয়ে আছেন, আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এখনও তিনি জানেন না তার স্বামী তারা মিয়াকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছে এবং তিনি কোথায় আছেন। সেই তারা মিয়ার স্ত্রী বেবি আক্তারকে আমরা আমাদের এখানে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তিনি পথে আছেন। তিনি আসা মাত্রই দর্শক আপনাদের সামনে সেই বেবি আক্তারকে এই অনুষ্ঠানে হাজির করব। আমরা প্রথমে যেতে চাই শফিক আপনার কাছে। আপনি আসলে কি করতেন, কি করেন? আমি গাড়ি পরিচালনা করি, রেন্টিকারে গাড়ি চালাই আর কি, গাড়ি চালক। আর পাশাপাশি আপনার যুব দলের সাথে মানে সম্পৃক্ত আর কি। আমি যুব দলকে ভালোবাসি, বিএনপি যুব দলকে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনার পরিবার সম্পর্কে যদি আমাদেরকে একটু আপনি জানাতেন। গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর, গালা ইউনিয়ন, মানে ৮ নং ওয়ার্ড আর কি। আপনার পরিবারে আপনারা ভাই বোন আমরা কতজন? ৫ ভাই ২ বোন। ভাই বোনের ভেতরে আপনার অবস্থান কি? আপনি তাদের ভিতরে সবার বড় নাকি মেজো নাকি সবার ছোট? আমি ৪ নাম্বার। ৪ নাম্বার। আপনার বড় ভাই কয়জন? ৩ ভাই, বড় ৩ জন। বড় ৩ জন। তারা কি বোন না ভাই? ১ বোন ৩ ভাই। ৩ ভাই। জি। সেই ৩ ভাই কি করেন? কৃষি কাজ করেন ২ জন, আর একজন আপনার মুদির দোকান করেন আর কি। আচ্ছা, আর আপনার ছোট ভাই যারা আছে? হ্যাঁ, আমার ছোট ভাইও গাড়ি চালাইতো, কিন্তু এখন সে একটা রেস্টুরেন্টে আছে। রেস্টুরেন্টে আছে। আপনার বাবা কি করতেন? আমার আব্বাও ব্যবসা করতেন। কিসের ব্যবসা? এই সিজনাল ব্যবসা আর কি। সিজনাল ব্যবসা। অর্থাৎ আপনারা টাঙ্গাইল জেলা শহরে একটা নিম্নবিত্ত পরিবার। জি জি জি। আপনাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে? আপনারা কি করতেন? আপনার ভাই, আপনি, আপনার বাবা? না, আমার বাবা খুবই সহজ সরল মানুষ ছিলেন এবং আদর্শবান ছিলেন, সৎ মানুষ ছিলেন। উনি ইন্তেকাল ফরমাইছেন আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন। অনেক ছোটবেলায় আপনার বাবা মারা গেলেন। তারপরে আপনার মা আপনাদেরকে কোলে পিঠে করে মানুষ করলেন। জি জি। তারপরে আপনি আপনার অন্য ভাইয়েরা কি রাজনীতির সাথে জড়িত কিনা? না, আমার ছোট ভাই। অন্য ভাইয়েরা রাজনীতির সাথে? ছোট ভাই একটু জড়িত। তাও উনি কি করেন? উনি এখন রেস্টুরেন্টে আছেন। আর প্রথমে ওর লাইফ শুরু হয় ড্রাইভিং দিয়ে আর কি, গাড়ি পরিচালনায় করতো। তো এখন রেস্টুরেন্টে আছে। আপনি বলছিলেন শফিকুল ইসলাম শফিক, আপনি বলছিলেন যে আপনি যুব দলের রাজনীতির সাথে জড়িত। যুব দলের রাজনীতির কোন পর্যায়ে আছেন বা আপনার পদবি কি? মানে আমার কোনো পদবি নাই। আহমেদুল হক শাতিল ভাই হচ্ছে আমার খুব পছন্দের একজন মানুষ। ওনাকে আমি খুব ভালোবাসি, ওনার আদর্শ আমার খুব ভালো লাগে। তো ওনার এই আহমেদুল হক শাতিল ভাইয়ের সাথে আমাকে পরিচয় করে দেয় আমার এক বন্ধু, মানে কয়েকজন বন্ধু ছিলাম। তো সবাই প্রায় যুব দলই করে। তো সোহেল নাম, ও ইটালি আছে বর্তমানে। আর এক বন্ধু আছে সাজু।
তৌহিদুল ইসলাম বাবু, পলাশ, মানে এইরকম অনেকেই আছে, প্রায় 15-20 জনের মতো আছে। তো আবার এর মধ্যে অনেকে এই আন্দোলনের সাথে জুড়ে মানে জেলও খাটছে, মানে প্রায় 8-10 জনের জেল খাটছে। তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো তখন তো বিচ্ছিন্ন, মানে আমিও ওই সময় আর খুব একটা যাইতাম না। তো হঠাৎ করে মাথায় আসলো যে এইভাবে কীভাবে জীবনযাপন করব। তো এক তাবলিগি ভাই আমাকে দাওয়াত করে নামাজের জন্য, মানে দিন শিখার জন্য। তো ওনার সাথে আমি তাবলিগে যাই, 3 দিন অনেকবার সময় দেই। তারপরে এক চিল্লায়ও মানে গিয়েছিলাম আর কি, খুলনাতে বসছিল। খুব ভালো লাগছে আমার ওই 40 দিন। অর্থাৎ যুব দলে আপনার কোনো পদ পদবি নাই, জাস্ট হলো সমর্থন জি করেন মানে ডাকলেই, মানে বন্ধুরা ডাকলেই যাইতাম মিছিল, মানে মিছিল meeting এর জন্য। সমর্থন করেন? জি সমর্থন করি, জি বা যুব দলের কর্মী আপনি? জি কর্মী, জি জি। কোনো পর্যায়ের কোনো নেতৃত্বে নাই? না না। কোনো নেতৃত্বে নাই। অর্থাৎ আপনাদের পরিবার আপনার দাবি অনুযায়ী খুবই নিরীহ জি এবং সহজ সরল পরিবার আপনাদের, জি জি। এবং কোনো কারো সাথে পাচ্ছে আপনারা নাই। না না না। আপনি হলেন গাড়ি চালিয়ে আপনার পরিবারের ভরণ পোষণ আপনি জি জি জি। মানে দায়িত্বটা দায়িত্ব পালন পালন করেন। করে যাচ্ছি। জি। তো সেই জায়গায় কি হলো, কখন আপনাকে কে বা কারা তুলে নিয়ে গেল, কিভাবে আপনাকে তুলে নিয়ে গেল? আমাকে যখন তুলে নেয় তখন আমি ডক্টর মুকুল স্যারের ওখানে। তাবলিগ জামাতের কথা বলছিলেন? জি, আমি তাবলিগে চিল্লা দিয়ে আসার পর মানে ওই সময় আমি ডক্টর মুকুল স্যারের ওখানে আমি মানে ড্রাইভিংয়েই মানে কর্মরত অবস্থায় ছিলাম। শাতিল ভাইয়ের চাচাতো ভাই, বড় ভাই, সে আমাকে খুব ভালোবাসতো, আদর্শবান একজন মানুষ, তাকেও আমার খুব ভালো লাগে। এবং কি আমি যে বিপদগ্রস্ত ছিলাম ওই সময়ও যতটুকু সম্ভব সে হেল্প করছে, মানে আমার ফ্যামিলির খোঁজ খবর নিছে, বা দু একজন বন্ধুরাও খোঁজ খবর নিছে। তো আমি যখন তাবলিগ থেকে আসি, ওই আসার পরে আমার মানে আমি কোরআন পড়া জানতাম না, মানে এলেমের জন্য মনটা খুব কাঁদতো, যে মানে অনেকে সুন্দর করে মানে তেলাওয়াত করে, তো ওইগুলো আমি ফলো করছি। মানে আমি বলতে পারি না। তাবলিগে যাওয়ার পর যখন আমির সাহেব আমাকে ফাতিহা সূরা পড়তে বলতো, অনেক ভুল ধরতো, তো এগুলো খুব লজ্জা লাগতো যে মানে এত বড় হইলাম আমি পর্যন্ত এই দোয়া কালাম ভালোভাবে পারি না। তো এই জন্য মনটা খুব মানে ওই কোরআন শেখার জন্যে আমার খুব মনটা মানে ব্যাকুল হয়ে গেল আর কি। তো তখন আমি এই তাবলিগি ভাইদের সাথে পরামর্শ করলাম। তো সবাই বলল যে তাহলে আপনি কোনো আলেমের সাথে মানে যোগাযোগ করেন, বা কোনো মাদ্রাসায় যোগাযোগ করেন, অথবা ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেন, তাহলে আপনি শিখতে পারবেন। তো আমি আমার এলাকার দুলেরচর মাদ্রাসা, মুহতামিম আজিজ মাওলানা, উনি আমাদের এলাকারই মানে পাশাপাশি। তো হুজুরের সাথে আমার মাঝে মাঝে দেখা হইতো, ওনারও আদর্শ খুব ভালো লাগতো। তো ওনার কাছে আমি গেলাম যে হুজুর, আমার তো এখন কোরআন পড়তে খুব ইচ্ছা জাগতেছে, আমি পারি না, তো যদি এই ব্যাপারে একটু সহযোগিতা করতে, যে কীভাবে আমি এটা শিখবো। তো হুজুর বললো, মানে খুশি হইলো আর কি, মানে কাছে নিয়ে ডাইকা বসাইলো, চাটা খাওয়াইলো, খুব আদর করলো, কিছু হাদিস বললো, বলে আরও ভালো লাগলো। পরে বললো, ঠিক আছে, তুমি যেহেতু চাকরি করতেছো, গাড়ি চালাও, যখনই সময় পাও, আমি যে হুজুরে বইলাই দিতেছি, আমার মাদ্রাসার শিক্ষক, তোমার যখন সময় পাও তুমি তখনই আইসা শিখো, সমস্যা নাই। তোমার সকালে সময় পাইলে সকালে আইসো, বিকালে সময় পাইলে বিকালে আইসো। সেটার কোন সালের ঘটনা? এটা হচ্ছে 2006-07 ওই টাইমে। তো তখন আমি ওই মাদ্রাসায় যাতায়াত শুরু করলাম, তাদের সাথে কোরআন শেখা শুরু করলাম। মাঝে মাঝে 3 দিন সময় দিই, মানে আবার এই ওয়াইফ নিয়েও যে আপনার 3 দিনের গেছি, জি মাস্তুরাত জামাত, এইগুলো হয়ে গেছি। তো ওইভাবে আলেমদের সাথেও একটা মোটামুটি ভালো মহব্বত হয়ে গেল। চাকরির পাশাপাশি চাকরিও করি, পাশাপাশি আপনার ওই মাদ্রাসায় সময় দিই, মানে হাদিস কোরআন সম্বন্ধে শিখি। তো এর মধ্যে আস্তে আস্তে চলতে চলতে আপনার হেফাজতের আন্দোলন শুরু হইলো। ওই সময় আমি ওই প্রত্যেকটা মানে ওই কর্মসূচিতে, মানে হেফাজতের যে মিটিং হইতো, মিছিল হইতো, আমি প্রত্যেকটাতেই মানে গেছি, মানে থাকছি। ওই মিছিল টিছিল ডাকলে মিস করি নাই, গেছি। তো এর মধ্যে ওই শাপলা চত্বরের আন্দোলনের আগে আমাদের টাঙ্গাইল থেকে হেঁটে হেঁটে একটা মানে প্রায় অনেক মানুষ, মানে সব ধরনের মানুষই আমরা টাঙ্গাইল থেকে হেঁটে হেঁটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর কি। তো নাটিয়াপাড়া পর্যন্ত আসার পর বহর মানে সাংবাদিক ভাইয়েরা বহর থামায়। তো আমি তখন হুজুরের সাথে মানে পাশেই একদম। তো
তো বড় হুজুর যে উনি একটু বয়স হয়ে গেছে, তো আমি আমি তাকে খুব আসলে ভালোবাসতাম। তো ওনার আমি হাত ধরে ধরে নিয়ে যেতেছি যাতে পড়ে না যায়, মানে হেল্প করার জন্য। তো ওইখানে সাংবাদিকরা ওই তাকে প্রশ্ন করছিল যে আপনারা হেঁটে হেঁটে ঢাকা যাচ্ছেন কেন? তা আমি আবার ওই সময় মানে হুজুর কথা বলতে একটু বিলম্ব করলো, তা আমি আবার বলে ফেলছি যে আমাদের টাঙ্গাইলের বাসকোস মিনি বাসের যে মালিক সমিতি থেকে বা আওয়ামী লীগের বড় বড় নেতারা এই বা বন্ধ করে দিয়েছে যাতে আমরা এই মানে না যাইতে পারি, মানে এই গাড়ি নিয়ে যাতে ঢাকায় না যাইতে পারি, এই কারণে হয়তো বন্ধ করে দিছে। তো ওইটাই হয়তো আমার মনে হয় যে আমাদের আওয়ামী লীগের নেতাদের হয়তো চোখে পড়ছে যে এত বড় কথা বললো, এরকম আমার মনে হয়েছে আর কি। তো আন্দোলনে এভাবে যাই আসি, তো আবার শাপলা চত্বরে যে আপনার যে মানে শেষে যে আন্দোলন যেদিন ওই যে মানে অনেক মানে শেষ আন্দোলন যেটা হইলো আর কি, তো ওই সময়ে আমি 2 দিন আগেই গেছিলাম, মানে আমাদের হুজুর যাদের নেতৃত্ব এখানে যাইতাম, তো সবাই বললো যে গাড়ি যেহেতু বন্ধ করে দেয় আগে আগে যার যার মতো আগেই চলে যায়। তো আমরা কয়েকজন প্রায় 8-10 জনের মতো ভাঙ্গা ভাঙ্গা 3 জন 4 জন এইভাবে লালবাগ মসজিদে এসে রইলাম আর কি 2 দিন আগেই। তো লালবাগ মসজিদ থেকে যেদিন শাপলা চত্বরে আপনার সমাবেশ হবে, ওই দিন দুপুরে আমরা নামাজ পড়ে একসাথে আবার ওই আপনার ওই বহরের সাথে মিছিলের সাথে সাথে আমরা গুলিস্তান পর্যন্ত যখন গেছি, গুলিস্তান ওই যে 0 পয়েন্টের ওই মোড়ের ওইখানে আগে মানে যাওয়া মাত্রই এক সাথে সাথে 3 জন গুলি করে একদম আমার সামনে, 3 জন এক কৈতরের মতো, মানে কৈতরের বাচ্চার মতো সিট পড়ে গেল গা। ওইটা দেখে তো আমরা সবাই তখন ছত্রভঙ্গ, দৌড়ে যার যার মতো পালিয়ে যাচ্ছি। তো যাই ঘুরে ঘুরে আপনার এই যে দোলাইখালের যে রোডটা, ওই দিক দিয়ে ঘুরে আবার শাপলা চত্বরে আমরা আসছিলাম। তো ওইখানেই মানে সারাক্ষণ মানে যে পর্যন্ত রাত্রি 2টার সময় যে লাইট অফ করে যে করলো হামলা করলো, তখন পর্যন্ত ওইখানে। তো ওইখানে সন্ধ্যার দিকে আমি আমার সাথে আরও প্রায় 4-5 জন ছিল। তো অনেকে দেখি যে এই মানে লাশ টাইনা টাইনা আনতেছে। তো আরও মানে সব ধরনের মানুষ ছিল, জামাতের মানুষ ছিল বা আমরা যারা ছিলাম যুবদলের কয়েকজন, তারপরে মাদ্রাসার মানে অনেক হুজুররা ছিল পরিচিত। তো সবাই মানে একটা সাহসী সাহসী বয়ান করতো। তো তখন আমি ওই 2-1 জনের যায় দেখতাম ওই যে আপনার গুলিস্তান বাইতুল মোকাররম মসজিদের যে রাস্তা, বাইতুল মোকাররম মানে শাপলা চত্বরের মাঝখান থেকে যে বাইতুল মোকাররম যাওয়ার যে রোডটা আর কি, ওই দিকে আমরা মানে অনেক সময় আগে আগে যাইতাম। পুরানা পল্টনের ওদিক দিয়ে? না, ওটা তো হলো রাত্রে ওই দিক দিয়ে হামলা করছে, কিন্তু এই দিক দিয়েও তো চলতেছে শুরু থেকেই, মানে বাইতুল মোকাররমের সাইডটা একদম দুপুর থেকেই সেই ঘটনাগুলি তো আমরা জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। শাপলা চত্বরের ঘটনার পরে কি হইল? ওইখান থেকে ওই শাপলা চত্বর থেকে আসার পর যখন আমি টাঙ্গাইলে আবার স্যারের ওইখানে জয়েন করলাম, মুকুল স্যারের ওই জায়গায়, তো অল্প কিছুদিন, আমার এত মনে নাই যে 15 দিন 1 মাস 1.5 মাস বা এরকম হবে, হঠাৎ করে আমি সন্ধ্যার সময় মাগরিবের নামাজের আগে আজান দেবে তার 10 মিনিট 15 মিনিট আগে আমি স্যারের চেম্বার থেকে নামাজের জন্য বের হচ্ছি, মানে মেন রাস্তায় কুবিদিনী কলেজ গেটের যে মেন রাস্তাটা ঢাকা ময়মনসিংহ রোড। তো আমি ওই মাঝামাঝি আসছি, এই টাইমে আমার সামনে একদম ভদ্র দেখতে গোলগাল চেহারা, তো উনি আমাকে নাম ধরে সালাম দিল যে শফিক ভাই কেমন আছেন। তো হাত মানে সেও হাত বাড়িয়ে দিয়েছে, তো আমিও হাত বাড়িয়ে দিয়েছি, মুসাফা করে ধরে সে আমাকে ছাড়ে নাই। তো এবার আস্তে আস্তে মানে ডেনা ধরে মানে মানে আদরের সহিত, মানে ওনার কর্কট কোনো চেহারায় বোঝা যায় নাই। তো বলতেছে শফিক ভাই সামনে ওই যে গাড়িটা দেখতেছেন, মানে কালো হাইস গাড়ি, তো ওইখানে আমার বড় স্যার আছে প্রশাসনের লোক, আপনার সাথে একটু 2-1টা কথা জিজ্ঞাসা করব, একদম ভদ্রভাবে। আমি ঠিক আছে চলেন যাই, এদিকে নামাজের টাইম হয়েছে তাড়াতাড়ি, তো ঠিক আছে। গাড়ির কাছে মানে আমি গেছি, গেটটা খোলা ছিল, 2 জন ওই গেটের কাছে দাঁড়াইয়াও ছিল, ভিতরেও 2-3 জন বসা ছিল। একদম গেটের কাছে যাওয়ার সাথে সাথে আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে গাড়িতে বসাই দিয়েছে। বসানোর সাথে সাথে আমার চোখ বেঁধে ফেললো, হ্যান্ডকাপ পরাই ফেললো। তা আমি ওনাদের চিল্লাই বলছি, কী ব্যাপার আপনারা কার, আমাকে এইভাবে নিয়ে যাচ্ছেন কেন, কে আপনারা, মানে আমি একটু রাগাই উঠতেছি। ঠাস ঠাস 2-3টা থাপ্পড় মাইরা একদম চোপ, একটা কথা বলবি না, একটা কথা বলবি তো তোর গুলি করে লাশ নিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলাই দেবো, কেউ টের পাবো না, এই কইতে স্যার গেট বন্ধ করে গাড়ি রান, মানে যে মানে একদম মানে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাইতেছে, এইভাবে নিয়ে গেল। তো আশপাশে লোকজন ছিল না? ছিল, কিন্তু ওইভাবে কেউ খেয়াল করে নাই, আজানও চলতেছে, ঠিক গাড়িতেও বসানছেন, আজান চলছে।
আমি আজানও শুনতে পাচ্ছি যে আজান হচ্ছে। আমি যখন নিয়ে যাই আমি এটাও বলছি যে অন্তত তোকে নামাজটা পড়তে দেয়, আমি নামাজের উদ্দেশ্যে আছি, চোপ মানে আবার আরেক থাবার মারছে, মানে কোন কথাই বলতে দেয়নি আমাকে। মানে আমি কিছু একটু মানে হাউকাউ করে যে কিছু লোকজন ডাকবো ওই সুযোগটা আমাকে দেয় নাই। তারপরে এইখানে একদম মানে চোখ বাঁধা যখন শেষ মানে রিভলভার হোক আর মানে যাই হোক বন্দুকেরই আমি মানে মাথা আমাদের ঠেকাই বললো যে একটা কথা কবি না, নড়চড় করবি না, যদি নড়চড় করো চিল্লাচিল্লি করো তো মাইরা বুড়িগঙ্গা নদীতে ফেলাই দিই। এটা শোনার পর আমার ভয়ে গলা মুখ একদম শুকায় যাইতেছে যে আমি কনিয়ে পড়লাম, মানে আমি আল্লাহরে ডাকতেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এগুলা পড়তে পড়তে আমার সাইডে ফেনা পড়তেছে, কান দিয়া ভয়ে ধোঁয়া বেরিয়ে দিতেছে, চোখ দিয়ে মানে গরম, মানে আমার মাথা মানে পুরা শরীর আমি মানে ভয়ে আমার মানে মানে কেমন যে লাগতেছে এটা আমি আসলে এইভাবে মানে বোঝানো সম্ভব না। আমি তারপরে মানে গাড়ি কোন দিকে গেল বা কোথায় নিয়ে গেল কি বুঝতে গাড়িটা পারছিলেন আপনার আপনি? পুরান বাস স্ট্যান্ড মুভ ছিল, মানে পুরান বাস স্ট্যান্ডের দিকে চলে গেল আর কি। তো নিয়ে যাচ্ছে তো আমি তো প্রায় হয়তো 15-20 মিনিট এরকম হবে, এতটুকু রান করার পর কোথায় জানি ব্রেক করছে তাও জানি না। তো ব্রেক করার পর আমার মানে আমি মাঝে মাঝেই জিজ্ঞাসা করতেছি যে আমাকে জেনে নিয়ে যান, অন্তত আমার স্যারকে একটু বলে নিয়ে যান, মানে এই মানে কথা বলি আর মনে করেন ধমকায়, মানে মানে খারাপ ভাষায় বকাবাজি করে, পরে কয় দাঁড়া দাঁড়া তোর থামাইতেছি। তো হাতের মধ্যে কি যেন একটা ক্লিপ লাগাইলো, কোনে যেন টিভি দিল, আমার মনে হয়েছে ঠাড়া বললো, একদম এরকম হিটকা দেখলাম একটা ঠাড়ার মতো বললো। আমি তারপরে আর কিছু বলতে পারবো না যে কোথায় নিয়ে গেছে কী করছে। রাত্রি যখন 1:30 বাজে তখন আবার আমার নার ধরে ওই পাশেই যারা বৈশা রয়েছে হ্যান্ডকাপ খুইলা দিয়ে দেখি যে হ্যান্ডকাপ একটা পর একটা খোলা, তো ধৈরা মানে হাত ধৈরা রয়েছে। তখন আমি যখন চাই দেখতেছি, দেখি যে হ্যাঁ আমার দুই পাশে দুইজন, ওনারা বলতেছে আপনার নাম কি, আমি নাম বললাম, ঠিকানা বললাম। যখন ঠিকানা বলা শেষ তখন আবার মানে মুখোশ কালো চোখ দিয়ে এই যে কাপড় দিয়ে যে বাঁধ ছিল ওটা বাঁধাই রয়েছে, পরে আবার আরেকটা উপর দিয়ে আরেকটা টুপি পরাইছে। পরে বললো যে এবার নিয়ে চলেন, মানে সামনে যে স্যার বসা ছিল এবার উনি বললো যে এখন নিয়ে চলেন। পরে এলজিডির মোড় দিয়ে পুরান বাস এলজিডির মোড় দিয়ে বাইপাস রামনা বাইপাস দিয়ে চন্দ্রা পর্যন্ত যে আসছে, এটা আমার রোড খেয়াল আছে, মানে আমাকে যে চোখ খুলছিল এই নাম টাম জিজ্ঞাসা করলো তখন আমি এলজিডির মোড়ে ওইখানে মানে দেখাইলো যে দেখেন তো এটা কোন জায়গা, আমি বললাম যে হ্যাঁ এটা এলজিডির মোড়। পরে তখন আবার ওই যে উপর দিয়ে টুপি পরে বললো যে ঠিক আছে নিয়ে চলেন। ওই সামনের যে স্যার ছিল উনি বললো যে নিয়ে চলেন এখন। তো বাইপাস হয়ে চন্দ্রা পর্যন্ত আসছে, এটা আমার খেয়াল আছে স্পষ্ট। ওইখান থেকে এখন ডান দিকে গেল না বাম দিকে গেল, মানে আশুলিয়ার রোডে গেল না গাজীপুর রোডে গেল, ওইখানে আমি খেয়াল করতে পারি নাই। আবার যখন এয়ারপোর্টের সামনে গেছে তখন আমি বুঝতে পারছি যে এয়ারপোর্টের পার হচ্ছি, ক্রস করতেছে, মানে কিভাবে বুঝলেন? ওই যে উড়োজাহাজের সাউন্ড পাচ্ছি, শো শো করে যে উঠতেছে এটার সাউন্ড পাচ্ছি আমি, তখন বুঝছি যে এটা এয়ারপোর্টের সামনে। এয়ারপোর্ট পার হয়ে যখন রেডিসন মানে সামনে দিয়ে যখন ওই যে আবার ব্রিজে উঠতেছে তখনও বুঝতেছি যে ওই ফ্লাইওভার দিয়ে উঠতেছে আবার নামতেছে। নামার পর ডান দিকে যে ঢুকলো এটাও মনে আছে, ওইখান থেকে ভিড় পার হচ্ছে, যে রেলের ট্রেনের যে ইটা পার হইলো জাকি খাইলাম ওটাও মনে আছে। তো তারপর ওই দিকে এখন কোন দিকে গেলো আমি আর ওইখানে মার্ক করতে পারি নাই। পরে কিছু দূর যাওয়ার পরে আমার যখন যাওয়ার আগে আবার আপনার ঢুকার আগে আর গাড়ি চেঞ্জ করছে, ওই এয়ারপোর্টে যে ঢুকছে ক্যান্টনমেন্টের রোডে যে ঢুকছে ওইখানে ঢুকার আগে ব্রেক করে আবার আমাকে ওই গাড়ির থেকে নামায় আরেক গাড়িতে উঠাইছে, এটাও মনে আছে। তখন আমার চোখ টোক বাধাই উঠে তখন ওই আপনার ডান দিকে যে ঢুকলো আর যে জায়গায় নিয়ে গেছে গাড়ি থেকে নামায় যখন আমারে ওই ভিতরে নিয়ে যাচ্ছে আমার তখনও বান্ধা, কিন্তু একটু যাওয়ার পরে আমি সোজা হাঁটতে পারি না, ওনারা মানে পাশে যে ধৈর্য ছিল হাত ধৈর্য ছিল, ওনারা বললো যে কাত হতে হবে। পরে কাত হয়ে প্রায় 2-3 মিনিট এতটুকু রাস্তা হবে, কাত হয়ে ভিতরে ঢুকাইছে। মানে সোজাসুজি ঢুকতে পারেন না 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 আমি একেবারে সরু চিকন হ্যাঁ জি এলাকা দিয়ে আপনাকে প্রবেশ করিয়েছে। হ্যাঁ। তো ওই ভিতরে কোথায় যেন মানে আমি যখন ওই ভিতর দিয়ে যাচ্ছে তখন একটু বিকট আওয়াজ, একটু ভয়াবহ কেমন জানি মানে কুমকুম গুম মানে শো বিভিন্ন ধরনের আওয়াজও পাচ্ছি, মানে নিয়ে যাচ্ছে। তো আমি তো ভয়ে কোনো কথা বলতেছি না, আমি খালি ভিতরে দোয়া পড়তেছি আর আল্লাহরে ডাকতেছি, যেটা মানে আমার ওইখানে যা ঘটনা। তো ভিতরে নেওয়ার পরে একটা আমার যে বসাইলো ওইটা একটা ছোট টুল হবে, টুলের মধ্যে বসাইলো, মানে এইরকম আমি আরেক টোসা
এইভাবে বসাইলো আমাকে, হ্যান্ডকাপ পরাই, পিছন থেকে খুলে সামনে হ্যান্ডকাপ পরাই, মুখোশও পরা। যখন বসাইলো, বসানোর পরেও আমার মাথার মধ্যে রিভলভারের মতো কিছু ধইরা, যে একদম নড়াচড়া করবি না এখানে, আমরা না আসা পর্যন্ত, কেউ কিছু না জিজ্ঞাসা করা পর্যন্ত চুপচাপ বসে থাকবি। মানে মানে তুই তুকারি এই ধরম ভাষা বলতো, একটু কর্কট টাইপের, মানে কথাগুলা খুব কর্কট ছিল আর কি, ভয়াবহ কর্কট। তো আমি তো ভয়ের চোটে চুপচাপই বসে রয়েছি এইভাবে। আমি যে অনেক সময় চুলকাইছে শরীর, বা আমার ভিতরে যে ঘামতেছে, গরমে ঘাম পড়তেছে, আমি এইটা যে চুলকামো আমি সেই সাহসও পাই নাই, একদম স্টিলভাবে মানে বসে রইলাম। আমার ঘাড় পিঠ ব্যথায় মানে আমি মানে কুলাইতে পারতেছি না, আর আমি এক ধ্যানে শুধু আল্লাহরে ভাবতেছি, এক মানে সমস্ত মন প্রাণ আল্লাহর দিকে, যে আল্লাহ ভরসা, এইভাবে বসে রয়েছি। আর ওই যে দোয়া পড়তেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটাই বেশি পড়ছি সর্বক্ষণ। তো এইভাবে আনুমানিক 3 থেকে 4 ঘন্টা হবে একভাবে বসা। তো আবার আসলো, উঠায় দুইজনে দুই পাশে ধইরা ওই বান্ধ অবস্থায় উঠায় নিয়ে আবার ওই যে এই কাত হয়ে কোথায় জানি নিয়ে গেল। ওইটা মানে অল্প টাইম, হয়তো আপনার 1 মিনিটও হবে না, এতটুকু রাস্তা যাওয়ার পরে যে একটা রুমের তালা খুলতেছে, এটাও মনে আছে আমাকে যে রুমে রাখছে, ওই রুমের তালা খুলছে, মানে 2 গেট, পাটটা হচ্ছে 2টা। আমরা যে কাশিমপুরে যে আমাকে রাখছিল ওইখানে যে যে ছেলের যে 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 দরজাগুলা লোহার, ওইটা ছিল এক পাটটা, আর উপর দিয়ে আরেকটা পাটটা, ওটা মানে বাইরে আর কিছু দেখা যায় না। ওই 2টাই লাগায় মানে ভিতরে ঢুকাইয়া তখন আমার হ্যান্ডকাপ খুললো, মানে চোখ খুললো, টুপি সব, আমার যে পোশাক ছিল পাঞ্জাবি পায়জামা এটাও খুলে ফেললো। খুলে আপনি একটা লুঙ্গি দিছিল, আপনার টেট্টুন লুঙ্গি, যেটা ওই যে বার্মিস, এই লুঙ্গি দিছিল একটা লুঙ্গি, ওই একটা লুঙ্গি পরেছিলাম ওইখানে, মানে 42 দিন আর কি। তো কোনো কিছু জিজ্ঞেস করেনি আপনাকে? জিজ্ঞেস করছে ওইখানে, যখন আমাকে বসায় রাখার পর যখন রুমে নিয়ে গেল, তার হয়তো 1-1.5 দিন 2 দিন এরকম হবে, মানে 1 দিন 2 দিন পরে আমাকে নিছে ওইখান থেকে নিয়ে। যখন আমাকে নিয়ে ওইখান থেকে যখন আমাকে দুজন আবার এসে নিয়ে যাচ্ছে, তখন ওনারা বলল যে একজন মানে কানে কানে, মানে তখন চোখও বাঁধছে, বের করে যে নিয়ে যাবে চোখও বাঁধছে, উপর দিয়ে আবার ওই টুপিও পরাইছে। পরে যে দুইজন নিয়ে যাচ্ছে উনি আমাকে বলতেছে যে ভাই, দোয়া কালেমা যা আছে পইরা নেন, আজকে আপনার শেষ দিন। আমি তখন তো আরও ওই টাইমটা যে আমার কেমন লাগতেছে এটা আমি মানে বাসায় বোঝাতে পারবো না। তো আমি তো ওই যে মানে আল্লাহর দিকে, আল্লাহ ভরসা, মানে ভিতরে ভিতরে আমি উনি যে সাউন্ড করে কাউকে ডাক, মানে আমি যে কাউকে যখন আমার রুমে থুয়ে যায়, যারা থুয়ে গেল ওনাদেরকে মানে খুব রিকোয়েস্ট করছি, ভাই আমার বাড়িতে কেউ জানে না, প্লিজ আমার কেউ একটু ফোন করে বলার সুযোগ দেন। এইগুলো মানে বলার সময় আবার ধমক দিত, বকা দিত, মানে উল্টাপাল্টা। এখানে যদি মানে জোরে কথা বলস তাহলে কিন্তু তোকে বাঁচানো যাবে না। তো অতএব আল্লাহ আল্লাহ ডাক, মনে মনে জোরে জোরে ডাকা যাবে না, মানে জোরে জোরে যে মানে আল্লাহ জিকির করবো সেটাও করতে দেয় না ওখানে, মানে চুপচাপ যা করবি মনে মনে এইভাবে। পরে তারপরে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে নিল দুজন ধরে? হ্যাঁ, ওই সময় আমাকে বললো যে আজকে আপনি শেষ দিন, কালেমা পড়ে নেন। তো আমি কালেমা পড়তে পড়তে যা নিয়ে যাচ্ছে, ওই যে আবার এই কাত হয়ে নিয়ে গেল। তো একটা চেয়ারে বসাইলো আমাকে, বসানোর পর এই হ্যান্ডকাপ, 2 পাশেই হ্যান্ডকাপ পরানো, মানে আজ এইভাবে বসায়, তো টুপি উপরা ছিল। তো আমি ভয়ে খুব কাঁপতেছি যে আমি কি মেরেই ফেলবে না কোনো কিছু জিজ্ঞাসা করবে, মানে এটা আমার ওই যে বললো যে কালেমা পড়ে নেন। তো আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এই দোয়াও পড়তেছি, আবার কালেমাও পড়তেছি, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে এরকম কালেমা আমার ভয়ে শুদ্ধ হচ্ছে না, শরীর হচ্ছে আমার, তাও খেলে আমি যা মনে আসতেছে আমি পড়তেছি। তো তখন একজন আসলো, আমি সাউন্ড পাইলাম যে আমার সামনে হয়তো একটা টেবিল বা কোনো কিছু ছিল, লাঠির ওই টেবিলের মধ্যে একটা লাঠি দিয়ে গুঁতা দিয়ে, মানে যে শফিক, আমি যা প্রশ্ন করব, মানে একটু গরম মেজাজে আর কি, যা প্রশ্ন করব যা সত্যি তাই বলবি, একটা মিথ্যা কথা বললে কিন্তু এটাই শেষ সময়, বুঝিস? আচ্ছা, আমি তারপরে মাথা নাড়ায় বললাম যে ঠিক আছে স্যার, বলেন আপনি যা যা প্রশ্ন করবেন বলেন। তো তখন বললো যে তুই ওই কোন দল করস? আমি ভয়ে, সত্যি কথা যেটা, আমি তোমার বলছি আমি কোনো দল করি না, আমি ভালোবাসি, আমার বন্ধু বান্ধব সবাই যুব দলের সাথে জড়িত, আমি ভালোবাসি এবং আমি আলেমদেরকে ভালোবাসি, আলেমদের সাথে এখন মহব্বত হয়ে গেছে, আমি তাদের সাথে আছি। কোরআন পড়া জানি না, আমি বলতেছি কোরআন পড়া জানি না, আমি সেই জন্য মাদ্রাসায় কোরআন পড়া শেখার জন্য গেছি, তাবলিগে যাই,
আবার মানে ঘাড়ের মধ্যে লাঠি দেয়া বলছে যে মানে এই ঘাড়ের মধ্যে বাড়ি দেয়া বলছে যে মিথ্যা কথা বলতেছস, মানে ধমকায় বলছে মিথ্যা কথা বলতেছস। আমি না স্যার, আপনি আমার যদি বিশ্বাস না করেন আপনি আমার এলাকায় যে খবর নিয়ে আসেন, তদন্ত করে আসেন, আপনি আমার যাদের সাথে চলি আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন, আমার এলাকার ব্যাপার যান, যাই জিজ্ঞাসা করেন যে আমার কোনো ফল বা আমার কোনো খারাপ কোনো কিছু পান কিনা, তারপর আমাকে যে শাস্তি দেন মেরে ফেলেন আর যাই করেন আইসা করেন, কিন্তু আপনার অনুরোধ আপনি আমার দেশে যে একটু খবর নেন যে আমি কোনো খারাপ কাজে জড়িত আছি কিনা। আমি চ্যালেঞ্জই দিলাম যে মানে মরছি আমি ভাবতেছি যে আমার তো মেরেই ফেলবে, আমি তখন এইভাবে বলতেছি যে আপনি মারেন কাটেন যাই করেন, তো অনুরোধ আপনি আমার দেশে যায় আপনি জিজ্ঞাসা একটু খোঁজ নিয়ে আসেন যে দেখেন আমার কোনো খারাপ কিছু পান কিনা। আমি আপনাদের শুরু থেকেই বলতেছি আমি কি করছি অপরাধ কিছু আমাকে বলতে দিচ্ছেন না, মানে এইভাবে বলতেছি। জি। দর্শক, আপনারা দেখছেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠান। আমাদের সাথে আজকে তাদের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং অপেক্ষার কথা তুলে ধরার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শফিকুল ইসলাম শফিক, যিনি আয়নাঘরে বন্দী ছিলেন দীর্ঘ 42 দিন, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেবি আক্তার, যিনি তার স্বামী তরিকুল ইসলাম তারা মিয়ার জন্য দীর্ঘ 13 বছর অধীর অপেক্ষায় আছেন। বেবি আক্তার, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কি থেকে কি হলো আপনার স্বামী? আমরা জানি যে উনি মালয়েশিয়া ছিলেন, তারপরে কবে কি হলো আপনার স্বামীর সাথে, কিভাবে কারা তুলে নিয়ে গেল? ও পলিটিক্স করতো। ও বিদেশ গেছিল মালয়েশিয়া, যাওয়ার পরে ওখান থেকে আসলো, আইসা পরে আবার রাজনীতিতে জড়া গেল। তো 2012 সালে আগস্টের 13 তারিখে রাত্রে নেওয়া হয়েছে। 7-8 জন লোক আসলো। তো আমাদের বাসায় মেহমান আসছে, আমার ননদ। তো তোর বাসায় ছোট আমাদের পরিবার থাকার তো অতটাই নাই। তো ও বলতেছে আমার বন্ধুর বাসায় যায় আমি ঘুমাই। তো ওর বন্ধুর বাসায় গেছে। তো আমরা তো নিশ্চিন্তা ঘুমায় আসছি, আমার তো টেনশন নাই। তার কিছুক্ষণ রাত বাজে অনুমানিক 1:30, মানে 1:30 বাজে, তখন ওর বন্ধু এসে আমার জানলা টোকা দিল। তা আমি বলতেছি যে কি হয়েছে? বলতেছে তারাকে কারা যেন উঠায় নিয়ে গেল। তো আমি বলার সাথে সাথে আমি উঠে আমার শ্বশুর বাড়ি গেলাম, যাই আমার শ্বশুরকে ডাক দিলাম। বাউনিয়াবাদ এলাকায়? হ্যাঁ, বানিয়াবাদে। ওখানে কি আপনারা এবং তারা ভাই, তারা কি স্থানীয়? হ্যাঁ, স্থানীয়, আমরাও স্থানীয়, ওরাও স্থানীয়। তো আমি ওই দ্রুত ওই জায়গায় না যায় আমি আমার শ্বশুরের কাছে গেছি, যে ওনারে নিয়ে আমি সাথে সাথে গেছি। যাওয়ার পর ওরে যে আর পাইনি, না পাওয়ার ফলে আপনার স্বামী তরিকুল ইসলাম তারা মিয়া, উনি রাজনীতি করতেন কোন দলের রাজনীতির সাথে জড়িত? বিএনপি করতেন। বিএনপি বিএনপির ছাত্রদল যুগ্ম আহ্বায়ক ছিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিল পল্লবী থানার। পল্লবী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। সেটা কোন সালে? সেটা তো ওটা তো নিশ্চয়ই 2012 সালে, তার আগে ছিল। মানে আমি তো ততটা বুঝতাম না, আমি পরবর্তীতে শুনছি এত যে রাজনীতিতে উনি এত মানে করতো, আমি এতটা বুঝতাম না। শুধু দেখতাম যে লোকজন আসতো, মানে একটা মিটিং হইলে দেখা গেছে যে ও রান্না বান্না করতো, অনেকের খাওয়াইতো, তারপরে যাইতো মিছিল নিয়ে। তা আমিও ভাবি না যে এত বড় একটা মানে ও রাজনীতির এতই। যখন ও 7-8 জন লোকটা যখন নিয়ে গেছে, তখন আমার শ্বশুরের কাছে আমি গেলাম। যাওয়ার পর আমার শ্বশুরকে নিয়ে আমি গেলাম ওই বাড়ির সামনে। তো ওই বাড়ির সামনে লাইন দিয়ে আমরা গেছি। যাওয়ার পরে অনেকে অনেক মানে একদম স্থবির সব। তো আমরা বলতেছি যে ওরে কে নিছে? তো যার সামনে থেকে নিছে উনি বলতেছে যে পল্লবী থানার থেকে পুলিশের কথা বইলা নিছে। তো আমি একদম তাৎক্ষণিকই চলে গেছি পল্লবী থানায়। তো পল্লবী থানা যাওয়ার পর বলতেছে ওনারা যে তারা মিয়ার বন্ধু জমির হোসেনের বাসায় ছিলেন। জমির হোসেনের বাসায় ছিলেন। তো জমির হোসেনকে আমি জিজ্ঞাসা করছি, ও বলতেছে যে পল্লবী থানার কথা বইলা বেবি ওরে নিয়ে গেছে, কিন্তু ওরা 7-8 জন ছিল, ওদের হাতে অস্ত্র ছিল। তো আমি পল্লবী থানা যখন জিজ্ঞাসা করলাম আমি আমার শ্বশুর, তো ওনারা বলতেছে না এমন কোনো টিম যায় নাই। তো বলার পরে আমরা রাতে অনেক খোঁজাখুঁজি করছি। তারপর আমরা একটা ডায়েরি করতে চাইছিলাম আমাদের থানা, আমি অনেকক্ষণ বসেছিলাম। রাত হইতে একদম সকাল 10টা তুরিক আমি বসেছিলাম, আমার জিটি নিতেছি না।
বলছে সাধারণ একটা ডায়েরি করেন, ওনারা তাও নেবে না। তারপর অনেক কষ্ট কইরা মানে অনুরোধ কইরা আমরা একটা সাধারণ জিটি করছি। সেটা তো পরের দিন 13 হ্যাঁ, তারিখ। পরের দিন সকাল হ্যাঁ পরের দিন সকাল 10টা বাজে আমাদের জিটি নেয়। তো এরপরে আমরা র্যাব 4-এ গেলাম। র্যাব 4-এ যাওয়ার পরে বলতেছে যে না, ওকে মানে এরকম মানুষ আনে নাই। তো এরপরে তো ওকে খুঁজতি, এখনও তো খুঁজতেছি, এরপরে তো এখনো পাচ্ছি না। তো মানে কারা নিয়ে গেল? মানে এই যে জমির হোসেনের বাসা, তো উনি ছিলেন, ঘুম থেকে তুলে নিয়ে ওনাকে গুম করে দেয়া হলো, কি বলে কারা নিয়ে গেল, কি জানতে পারলেন আপনি? ওরা বলেছে ওরা প্রশাসনের লোক, কিন্তু আমাদের ধারণা র্যাবই নিছে ওরে। কেন কারণ এই ধারণাটা কেন এই আপনাদের? ধারণাটা ওই অনেকে বলছে বড় মাইকো নিয়ে আসছিল, মাইকোতে উঠাইছে ওরে ওরে মানে পিছে একজন দাঁড়ানো ছিল, হাতের এই সাইডে একজন ওরে ধরে রাখছে, আরেকজন এই সাইডে ধরে রাখছে, সামনে কয়েকজন ছিল। যখন ওরে নিয়ে গেছে তখন নাকি ও অনেক মানে বলছে কোনো কথা বলবি না, সোজা হেঁটে যা। ও কোনো কথা বলে না, সোজা বলে উঠে গেছে গাড়িতে। অর্থাৎ আপনার বাসায় যদি তারা মিয়া থাকতেন তাহলে আপনার বাসা থেকেও তো তারা নিয়ে যেত। যেহেতু ওরা ওরা নাকি অনেক দিন ধরেই শুনছি, পরে আমি জানি না, যে এইগুলা নাকি এই লোকগুলা নাকি অনেক দিন যাবতই ঘুরতেছিল। হয়তো আমাদের বাসা থাকলেও হয়তো নিত, বা হয়তো আমাদের সামনে হয়তো একটা কিছু হইতো, বা আমরা তো করতাম, আমার লোকটাকে তো আমি দিতাম না। অন্তত মানে যাতে ধরে তো রাখার তো চেষ্টা। একটা চেষ্টা তো করতাম, যেহেতু আরেকজনের বাসায় উনি ছিল। যখন আপনার স্বামী তার বন্ধুর বাসায় ঘুমানোর জন্য যাচ্ছিল, শেষ কি কথাটা হলো আপনার সাথে? ও আমাকে বলেছে যে তুমি বাবুর এনে শুয়ে থাকো, কোনো টেনশন নাই, আমি সকালে চলে আসবো, আমাকে দেখোই তো ধরার। ও তো এমনি তো যখন রাজনীতি পলিটিক্স করতো ও ঘরে আসতো না, মানে ও বেশিরভাগের মাসের 20 দিন ও পালায় থাকতো। আমার বাচ্চা ছোট, ও 22 মাসে রাইখা গেছে, আমার বাচ্চাটা এখন 14 বছর। আমার বাচ্চাটা বোঝে না ওর বাবা কি, ও কোনোদিন ডাকতেও পারেনি। আপনি এখন ওর মা, আপনি এখন ওর বাবা। আমার ছেলেটা ঠিক মতন কথাও বলে না, মানে এখন একটু কথা বলে, আগে বলতেও পারতো না, কারোর সাথে মিশতো না, আমি কারো ভয়ে মিশতে দিতাম না। মানে আমি অনেক জায়গায় খুঁজছি, অনেক জায়গায় গেছি আমি। তুলাপা মায়ের ডাকে যখন ওনারা আমাদের খোঁজ খবর নিল, যখন ওনারা আমাদের খোঁজ খবর নিয়ে আমাদের মানে এখন তো ওনাদের সাথেই সব কিছু, মানে আপারা খুবই আমাদের জন্য করে, অনেক করে। ওনারা না থাকলে হয়তো আমাদের আশাটাও থাকতো না, যে আশা নিয়ে এখন আসি। তুলিয়া পাখি ওনারা অনেক অনেক সান্ত্বনা আমাদের দেয়। এখন জানি না, আল্লাহ ভরসা, আল্লাহ কি করে। জিডি করলেন আপনি পরের দিন, জিডির তদন্তটা কি হলো? পুলিশ কি বলল? বলেছে ওরে খুঁজে দেবে, ওরে এনে দেবে। আবার অনেক পুলিশ বলতেছে যে ও তো পলিটিক্স করে, আমাদের নেটের বাইরে বলতেছে আমরা পারবো না। পলিটিক্স করা কি অন্যায়? এখন তো অন্যায়, আওয়ামী লীগ সরকার আমলে তো এগুলো সবই অন্যায় ছিল, দল করাই অন্যায়। মানে আপনার স্বামী তারা মিয়া তখনকার সরকারের জন্য এতটা হুমকি ছিল? ও মিরপুরে একটু মানে ছাত্র দল করতো, ওর ভালো একটুই ছিল। দেখা গেছে ও মানে ও যার সাথে পলিটিক্স করতো, যে তারা আমার এতজন লোক লাগবে, ও অনেক করতো দলের জন্য। ও মাসে 20 দিন ঘরেই ঘুমাতো না, ও বাইরে বাইরে থাকতো। ওরে ফোন দিয়ে আমার বাচ্চাকে নিয়ে আমি দেখা করতাম অনেক দূরে দূরে।
মানে এরকম বিভীষিকাময় পরিস্থিতির ভিতর দিয়ে আপনারা যাচ্ছিলেন। আমার দিনটা তো খুবই কষ্টের যাচ্ছে এখন। যদি এই সরকার কোনো একটা কিছু করে, যে লোকগুলো কোথায় গেল। আর এমন একটা দেশ যে এই কেমন কেমন একটা মানুষকে দোষ করলে উনি আইনের ঘর আছে, ওনাকে বিচার করতে পারতো। ওনার নামে একটা জিটি নাই থানায়, একটা মামলা নাই, কোনো মামলাও ছিল না না? কোনো জিটি নাই, কোনো মামলা নাই। শুধু অপরাধ ছিল যে ও খালি ও রাজনীতি করতো, এটাই ওর অপরাধ। মানে বিএনপির রাজনীতি হ্যাঁ, করতেন? বিএনপি রাজনীতি করতো, এছাড়া আর কোনো একটা থানা জিটিও নাই যে ওর নামে একটা মানে কোনো কোনো ব্যাড রেকর্ডই নাই। তখন কি আপনারা তখনকার যিনি সংসদ সদস্য ছিলেন ইলিয়াস মোল্লা, তার কাছে গিয়েছিলেন কিনা সন্ধানে আপনার আমরা স্বামীর কত সন্ধানে? জায়গায়, আমরা অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু ওনারা আমাদের পাশে কেউই দাঁড়ায় নাই। র্যাবে গিয়েছিলেন? আমি র্যাফোরে গিয়েছিলাম, বলেছে যে না উনি পলিটিক্স করে। আমি র্যাফোরে গিয়েছিলাম, তখন বলছে উনি পলিটিক্স করে। ও কি পলিটিক্স করে? আমি বলছি হ্যাঁ। আমরা জানি না। শফিক, আপনাকে যখন আয়নাঘরে বন্দি অবস্থায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল, তখন আপনার ঘাড়ে আঘাত করা হলো, তারপরে আপনার সাথে কি আচরণ করা হলো, কতদিন কিভাবে সেখানে আপনি বন্দি ছিলেন? পরে বললো যে ঠিক আছে, এরপরে ওনাদের ওখানে হয়তো আরও কেউ ছিল, বললো ওনাকে এখন নিয়ে যান, পরে আবার ডাকলে নিয়ে আসবেন। পরে আবার ধরে ধরে রুমে নিয়ে গেল। তো যাওয়ার সময় যারা নিয়ে গেছে ওনাদেরকে বললাম যে ভাই আমি তো বাড়িতে আমার 2 বছরের বাচ্চা আছে, মায়ের জন্য মা হয়তো আমার খোঁজ খবর না পাইলে মারা যাবে। তো ওনাদেরকে খুব রিকোয়েস্ট করলাম যে দেখেন কোনোভাবে যদি একটা মিনিট কথা বলা যায়, মানে পায়ে পর্যন্ত ধরছি যে আমাকে এই অন্তত আমাকে 1 মিনিট কথা বলতে দেন, যে আমি শুধু এইটুকু বলবো যে আমি বাইসে আছি। তো এইটা বলার কারণে মানে আরও ধমকায় দাঁড়া তোর খবর দিতাছি, ভিতরে নিয়ে আবার হ্যান্ডকাপ খুইলে ওই হ্যান্ডকাপের মধ্যে রশি বাইন দেয়, আবার ওই যেটাতে ফ্যান রাখে ওইটার সাথে আপনার প্রায় 5-6 ঘন্টার মতো ঝুলায় রাখছিল। আবার খুইলে যখন দিল 5-6 ঘন্টা পর, কেমন লাগলো বুঝছস, কোনো কথা বলবি না, চুপচাপ থাকবি, এনে কোনো কথা বলা যাবে না। পরে ওই তারপর থেকে মানে আর মানে তাদেরকে কোনো রিকোয়েস্ট করি নাই, যে মানে ওইভাবেই আমাকে যদি পেট সাপ ধরতো বা টয়লেট ধরলে ডাকলেও কর্কট ভাষায় মানে বকা দিত। সোজা কথা মানে সাউন্ডে কোনো কথা বলা যাইতো না, মানে যেভাবে না থাকতে বলতো ওইভাবে থাকা লাগতো। আবার একটু মানে ক্লান্ত হয়ে গেছি, একটু শুইবো মানে শোয়া দেখলে ওইসব বকা দিত। মানে একটা ছিদ্রি ছিল দরজায়, ওরা ছিদ্রিটা দেখতো যে কোন হালে আছি। আমি এইভাবে 15-20 দিন পরে আমি তখন মানে যাই হোক সাহস করে আমিও ছিদ্রিতে তাকাইছিলাম, যে দেখি যে বারান্দা, লম্বা বারান্দা, মানে অল্প একটু দেখা গেল বারান্দাতে সবসময় 2 জন হাঁটতো সামনে দিয়ে। তাদের চেহারাও খুব মানে বিকট বিকট ছিল। আর একটা ছেলে ছিল যে ওকে মনে হলো যে আমাদের দেশি মানে বাংলাদেশি ছেলে। তো মানে আমার প্রতি যে একটা মানে মায়া, এটা ওই ছেলেটার দেখে বোঝা গেছে। কারণ হচ্ছে 20-25 বাংলাদেশি ছেলে বলতে আপনি কি বুঝাতে চান? মানে ওইখানে যা মানে মানে অনেক সময় মানে কুলাইতে পারি নাই যখন, তখন ওই ছিদ্রি দিয়েই মানে ডাকতাম যে ভাই একটু শুনেন, 1 মিনিট দেখেন, আমার একটু কথা বলার সুযোগ দেওয়া যায় কিনা, আমি তো আর কোনো অপরাধ করি নাই, বা আমার কি দোষ আমি কিছুই জানি না, এইভাবে আমার আটকে রাখছেন এগুলা বলাতে। তো ওনারা ওই কীভাবে যেন একটা বোকা দিত, ভাষাগুলো বুঝতাম না। আর গোপগুলা ছিল আপনার হলো ইন্ডিয়ান তামিলদের মতো গোপ ছিল। আর মানে চেহারাগুলা ছিল একটু মানে মানে মায়াবী না আর কি, চেহারা এরকম কেমন জানি। আর যে ছেলেটার কথা বলতেছি ও মানে ওর মানে চেহারার মধ্যে একটা মাধুর্যতা ছিল। ও আমাকে 15-20 দিন পর একটা কোরআন এনে দিছিল, যা মানে আমার অবস্থা ওই ছেলেটা মাঝে মাঝে হয়তো ওই ছিদ্রিটা দেখছে। কি খেতে দিত আপনাকে ওইখানে দরজার নিচ দিয়ে আপনার সকালে দিত হচ্ছে 2টা রুটি আর হালুয়া দিত হইলো সকালবেলায়, মানে রুটি দেখে বুঝতাম যে সকাল হয়েছে আর কি। আর দুপুরে দিত আপনার ভাত ডাউল মাছ, মানে ওই সব ভাত ডাউল মাছ মানে ওই ভাতের উপরেই দিত, দিয়ে ওই নিচ দিয়ে যেত একটা মাম বোতলের পানি দিত, তাই খাইতাম আর কি। তো কে বা কারা আপনাকে কোথায় আটকিয়ে রাখলো? আপনি কি
বুঝতে পেরেছিলেন কিছু? না, তখন তো আমি একদম মানে দিশেহারা, মানে জীবন মানে দিশেহারাই আমি। শুধু আল্লাহকে ডাকতেছি, দোয়া কালেমা পড়তেছি, আর যে কয়টা কোনো লেখা টেখা কোনো কিছু আপনি বুঝতে পারেননি? কারা আপনাকে আটকিয়ে না রাখলো? না কোথায় আটকিয়ে না, রাখলো? আমি কোনো কিছুই বুঝতে পারি নাই। আতঙ্কের মানে অল তারপরে টাইম কতদিন পরে আতঙ্কে আপনাকে ছিলাম ছেড়ে আর দিল? কি। ৪২ দিন পর আমার যে পোশাক পরা অবস্থায় নিয়ে গেছিল, ওই পোশাকটা আবার নিয়ে আসছে। নিয়ে এসে ওই যে বারে বারে যারা বের করতো টয়লেটের জন্য, অনেক সময় বের করতো, মানে ডাকতে ডাকতে বকাবাজ্য দিলেও পরে অনেক রিকোয়েস্ট, অনেক সময় ওই যে বাঙালি ছেলে বললাম, ও মানে নিয়ে যাইতো। পরে আসার এই যখন পাঞ্জাবিটা নিয়ে আসলো, ওই পাঞ্জাবিটা দিয়ে বললো যে এটা পইরা নেন, আপনাদেরকে এখন আজকে বের করা হবে। তো তখন নাকি মানে একটা মানে ঈদের মতো একটা ভিতরে ফিল কাজ করলো যে হয়তো এখন ছেড়ে দেবে, কারণ আমার আপনি কি আপনার কে যেখানে রেখেছিল জি আশপাশে কোনো লোকজনের শব্দ বা কারোর সাথে কি আপনার দেখা হয়েছিল ওইখানে বা কথা হয়েছিল? রুমের ওইখানে একটা অ্যাটাচড ফ্যান ছিল, ওই যে আপনার ছবিতে যেরকম দেখা যায় সেম ওই রকম। ওইটার এমন সাউন্ড ছিল যে ওই সাউন্ডটাই হচ্ছে বেশি কষ্ট পাইছি ওই জায়গায়, মানে কুলাইতে পারি নাই। অল টাইমস মানে একটা বিকট শব্দ। বিকট শব্দ, জি জি, ওইটা অল টাইম। হঠাৎ ৫ মিনিটের জন্য কারেন্ট চলে গেছে যখন, তখন স্তব্ধ হইতো আশেপাশে যে মানে মা গো বাবার চিকিরে চিকরা চিকরি পারতো, এই ধরনের আওয়াজ আমি পাইছি ওই কারেন্ট যখন চলে যেত। আর অল টাইম এই সাউন্ডের কারণে মানে ওই সাউন্ড ছাড়া আর আমি কিছু শুনতে পারি তারপরে ৪২ দিন পর আপনাকে কোথায় কিভাবে ছেড়ে দিল? ৪২ দিন পর মিন্টু রোড ডিবির কার্যালয় নিয়ে ওইখানে হস্তান্তর করছে। কি বলে হস্তান্তর করলো? ওইগুলো আমাদেরকে তখন তো আমি এক মানে মানে আমার তখন মাথায় ওই একটা শব্দে মানে কেমন জানি আমার, তখন আমি কোথায় নিয়ে যাচ্ছে এতটা ফিল করতে পারি না, শুধু দেখতাছি যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, মানে চায়া দেখতেছি কিন্তু বলতে পারতেছি না, এমন একটা অবস্থা ছিল তখন। তবে মিন্টু রোডে ডিবির কার্যালয় নিছে, এটা আমি ওখানে লেখা দেখেই বুঝছি যে এটা মিন্টু রোড ডিবির কি কার্যালয়। মামলা দিল আপনাকে? মামলা যে দিছে তাও জানি না যে কি মামলা দিছে। জেলে যাওয়ার পরে যখন ওই কেস স্লিপ কারারক্ষীরা দেখাইছে, তখন দেখলাম যে আমাকে হরকাতুল জিহাদের মামলা দিছে। কিন্তু আপনি তো হরকাতুল জিহাদ না না, না, আপনি তো জঙ্গি না। আমি ওই ধরনের কাউকে চিন্তাবি না। আবার পরে পেপারে যে আপনি জেলের ভিতরে যে পেপার যাইতো, পেপারে পড়ে পড়ে সবাই দেখতাম যে ওইখানে আপনার আইএস এর সাথে নাকি আমরা যোগাযোগকারী, এগুলা দেখে হাসতাম। কতদিন যে আমি তো পরে নামই শুনি নাই জামিন এগুলো। পেলেন? কতদিন পরে? জামিন পাইছি 2 বছর পর। 2 বছর পর। জি জি অর্থাৎ এদিকে আয়না ঘরে ৪২ দিন, আবার এদিকে 2 বছর। জি 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 তারপরে আপনি বাড়ি গেলেন। জি। তো এই দীর্ঘ 10 বছর আপনি কোথায় ছিলেন? দীর্ঘ 10 বছর না 8 বছর হয়। 8-10 বছর আপনি জি জি কোথায় জি, ছিলেন? আমি যখন জামিনে বাড়িতে যাই, যাওয়ার পর আবারও আমাকে মানে তখন আমি সুস্থ না, মানে কোথাও যদি বসে থাকছি আমি কোন পশ্চিম কোন দিকে এগুলো খেয়াল থাকতো না, মানে কেমন যেন একটা ই লাগতো, মানে মানে অচেনা অচেনা একটা ভাব লাগতো, মানে কেমন জানি লাগতো আর কি। তো তখন আমার গার্জেন ছোট ভাই ও আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার দেখাইলাম, আস্তে আস্তে ওষুধ টষুধ খাইতে খাইতে এইভাবে ৪-৫ মাস পার হয়। যখন সুস্থ হই আমি আবার তারপরে কি আবার আপনাকে ধরে নিয়ে হ্যাঁ, যায়? আমি যখনই আপনি সুস্থ হইছি, আবার আমাকে টাঙ্গাইল আপনার মানে থানায় ওইটাও সেম ওইভাবে যে তখন হ্যান্ডকাপ পরায় নাই, হঠাৎ করে রাত ৩টার সময় বাসার সামনে গেছে। তখন আমি মানে বাসা থেকে বের আবার হয়ে ধরে নিয়ে আসছে? হ্যাঁ, কে আবার ধরে নিয়ে আসলো? র‍্যাব? পুলিশ না, পুলিশে ধরে পুলিশ র্যাব ধরে রানি ছিল হচ্ছে পরে, মানে ওই জেলে আবার যে টাঙ্গাইল জেল খাটছি ২০ দিন, ওইখান থেকে বের হয়ে আবার ২-৩ মাস পর আবার র্যাব অফিসে ডাক দিয়ে নিছিল। র্যাব অফিসে ডাক দিয়ে বললো যে আপনি কোথায়, আমি কিভাবে চলতেছে এগুলা শুধু জিজ্ঞাসা করছে, আর বলছে যে এরপর থেকে আপনি মাদ্রাসা হয়ে যাবেন আর কোনো মিটিং মিছিলে যাবেন না, তাইলে আপনার কেউ ধরবে না। পরে ওনার মানে উনি আমরা এইভাবে বলছে যে আপনি যদি কোনো মিটিং মিছিলে না যান, তাইলে আপনার আর কেউ মানে ধরবে না, আপনি নিশ্চিন্তে সংসার করতে পারেন। তারপর আমি বাসা আমরা একটু বেবি আক্তার আপনার কাছে যাই। এই যে দীর্ঘ 13 বছর আপনার স্বামীর জন্য অপেক্ষা, সেই স্বৈরাচারের পতনের পর তো অনেকে আয়নাঘর থেকে বা গুম ঘর থেকে বের হয়ে আসলো। আপনিও তো নিশ্চয়ই এরকম একটা আশায় ছিলেন। কি আশায় ছিলেন বা পরিস্থিতিটা যদি একটু বলেন যে আসলে? যখন ওর নিয়ে গেছে তখন তো আওয়ামী লীগ সরকারই ছিল। নেওয়ার পরে আমরা তো সবসময় যে যেখানে বলছে আমি সেখানেই দৌড়াইছি। আমি হাসিনার যত ব্রাঞ্চ আছে আমি প্রত্যেকটার কাছে চিঠি পাঠাইছি।
তারপরে দরখাস্ত জমা দিছি, তারপর আমাকে আবার ওই মানে হাসিনা যে বড় একটা কি যেন বলে, ওই জায়গায় আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি কাগজ জমা দিছি। তো এখান থেকে আমার বলছে যে ওনারা খুঁজা দেবে দেবে ডিপির কাছে যখন দিছি, ডিপিও আমাকে বলছে যে আমরা খুঁজা দেব। তো আমাকে যখন ডিপি ডাকায় নিছে, তখন আমাকে বলছে যে তুমি বিএনপির কটা লোক আমাকে ধরায় দাও। তো মশিউর, তারপরে যে নিবারণ বাবু, আরও অনেকে ছিল, এতটা তো আমি তখন এতটাই ছিল না। তো আমার ডাকায় বলতেছে যে আপনার হাজব্যান্ডকে আমরা খুঁজে দেব, কিন্তু আপনাকে কয়েকজন লোক আমাদেরকে ধরায় দিতে হবে। তো আমি বলছি আমি বাসা যাই, আমি চিন্তা ভাবনা করে আপনাদেরকে জানাবো। তো বাসায় এসে চিন্তা করলাম যদি এখন আমি লোকজনকে ধরায় দিই, এমনিতেই আমার মাথায় টেনশন, আমার হাজব্যান্ড নাই, আবার লোকজনকে ধরা দেব, যদি ওনারাও ফেরত না দেয় তখন তো এই লোকজনগুলোও তো হারাইবো, বা ওরা যদি ফেরত না দেয় তাহলে তো আমি সব দিক থেকেই আমার চাপ পড়বো। তো চিন্তা করলাম যে না, দেওয়া যাবে না, আমি কারে ধরায় দেব। তো আমাকে আবার ডাকানো হয়েছে, আমি আবার গেছি। তো বলতেছে যে নাম কি আপনি দেবেন, নাম কি আনছেন? তো আমি বলছি যে আপনাদের দায়িত্ব, যেহেতু আপনারা প্রশাসন, আপনারা দোষ করলে আপনারা শাস্তি দিতে পারেন, ছাড়তেও পারেন। তো আপনারাই জানেন যে ও কোথায় আছে, আপনারা খুঁজে বের করেন। তো ওনারা আমাদের আর অ্যালাউ করে নাই। যখন আমি চলে আসছি আর অ্যালাউ করে নাই। তো আমি তো সব সময় ওরা খোঁজাখুঁজি করছি। যখন 5 তারিখের পর আমার খুব বিশ্বাস ছিল, আর আমরা আশায় ছিলাম কবে ভোট হবে, কবে সরকার পাল্টাবে, হয়তো আমাদের ভাগ্যটা চেঞ্জ হবে। তো যখন 5 তারিখের পরে যখন শুনলাম যে অনেকে ফেরত আসলো, কিন্তু আমাদের লোক তো ফেরত আসে না, তখন আর আশা বলতেই এখনও আশা করি, এখনও হাল ছাড়ি নেই, হাল ধরে রাখছি যে ইনশাল্লাহ আসবে, ফেরত আসবে। গুম কমিশনে তো গেলেন, অভিযোগ দিলেন, তারা কি বলে? তারা বলতেছে, ওনারাও চেষ্টা করতেছে। এখন আমার মনে হয় যে, আমি যেটা মনে করি যে হয়তো বা দল, যেহেতু এখন আওয়ামী লীগ নাই, হয়তো উনি বিএনপি করতো, ফেরা যদি বিএনপি ক্ষমতাটা আসে হয়তো বা তারা দেখবে, যার যার দলীয় কাজ তো সেই করে। যেমন হাসিনা দেখা গেছে আমরা বিরোধী দেখে তো আমাদের ধরে নিচ্ছে, এক একটা লোক বাছাই বাছাই করে নিচ্ছে যে কোন ছেলেটা এই এলাকায় খুব জনপ্রিয়তা, তো ওই ছেলেটাকে ধরে আনা হয়েছে। হতে পারে এরকম যে কোনো সময় যদি আমাদের ক্ষমতা আবার যদি ইলেকশন হয়, এখন আছে ইলেকশনের আশায়, যদি হয় হয়তো বা না, বা একটা তো জীবনের তো একটা ডিসিশন পাবো, এটা তো জীবন বলে না। আমি তো আমার বাচ্চাটাকে নিয়ে আসছি, 13টা বছর আমি রাস্তায় দৌড়াচ্ছি। আপনি কি কোনো মামলা করেছেন, কোনো অভিযোগ দিয়েছেন কোথাও? না, আমি এখনো মামলা করি নাই। আমি এই যে ইন্টারভিউজ, মানে আমাদের পক্ষ থেকে যে ভাই গিয়েছিল, মোহাম্মদ ভাই, মানে ওনাকে বলছি যে দেখেন ভাই, আমি বাড়ি বিক্রি করে ফেলেছি, বাসা ভাড়া থাকি, চলতে খুব কষ্ট হচ্ছে, এদিকে টাঙ্গাইল থেকে ঢাকা, পুরান ঢাকা গিয়ে প্রতি মাসে হাজিরা দেওয়া লাগে, আমি আর পারতেছি না, দেখেন ভাই কিছু করা যায় কি না। তো তখন ভাই আর কি আপনার আমাকে মানে পরিচয়, মানে আপনাদের ভিডিও করে নিয়ে আসে। তো তারপর আমি আবার ওই উপকমিশনেও গেছিলাম। তো ওনারা আমার মামলার সমস্ত ফাইল নিছে, নেওয়ার পরে আবার ডাকছিল। তো ওখানে গেছিলাম, ওনারাও বলছে যে বুঝতে পারছি, তো আপনি টেনশন করেন না, হয়তো খুব তাড়াতাড়ি আপনাদের মানে খালাস হয়ে যাবে আর কি, এই পর্যন্ত অপেক্ষায় আছি আর কি। জি। তাহলে আপনার অভিযোগ কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পর্যন্ত গিয়েছে কিনা, গুম হ্যাঁ, কমিশন? গিয়েছে। সেখানে কি কোনো সাক্ষী সাবুত শুরু হয়েছে কিনা, সাক্ষী নাকি সেটা প্রক্রিয়াধীন আছে? আছে, এখনো প্রক্রিয়া দিয়ে আছে। এটা তো তুলাপাই সবই করতেছে, আর আপাতত যথেষ্ট পরিমাণে আমাদের পাশে করতেছে। এখন আশা একটাই যে আমাদের একটা ডিসিশন হয়ে যাক, হয়তো লোকটাকে আমাদের খুঁজে দেখ। ওকে আপা, আজকে আমরা শেষ করি। জি, দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি।
আমরা চাই বেবি আক্তার তার স্বামী তরিকুল ইসলাম তারা মিয়ার জন্য যে অপেক্ষার প্রহর গুনছেন, ভালো খবরের মধ্য দিয়ে তার এই অপেক্ষার পালা শেষ হবে। এবং আমাদের সাথে যিনি ছিলেন শফিকুল ইসলাম শফিক, তিনি মিথ্যা মামলার বেড়াজালে আবদ্ধ, তার মামলা সরকার তুলে নিবে এবং একই সাথে তাকে যারা গুম করেছে তাদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে। এই প্রত্যাশা রেখে আজকে আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে অন্য কোনো অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।